আমি তো ধরেন আমার হার্টের প্রবলেমের জন্য আমি বাংলাদেশে পরীক্ষা নিরীক্ষা করে এখান থেকে আমি স্টেট না করে আমি সিএমসিতে যাই, বুঝছেন? সিএমসিতে যাওয়ার পরে ধরেন সেখানে ডাক্তারের দেখায়। এটা কত সালে হবে? এটা 11 সালে। 11 সালে। হ্যাঁ, আচ্ছা। ওখানে এনজিওগ্রাম, বাংলাদেশে এনজিওগ্রাম করার পরে আবার বাংলাদেশের কেন জানি আমার তাদের উপরে সন্দেহ হয় যে হার্টের রোগটা একেবারে হৃদয় খুব একটা ভালো জায়গা কাটবো, আমি ভালো জায়গা দিয়ে দেখবো আরো ভালো। এবার আমি সিএমসি যে আমার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমার যেদিন হার্টের রিং লাগাবে সেদিন আমার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরে দেখলো যে আমার এই রিংটা 70 সেন্টিমিটার লম্বা। প্রথমে আমার এসে বললো যে বাইপাস করব, কিন্তু আমি বলেছি না, বাইপাস আমি করবো না। তখন ওরা এটা হচ্ছে গবেষণামূলক একটা থিওরি নিয়ে বোর্ড বসিয়ে 12 জন ডাক্তার আমার 2.5 ঘন্টা ব্যাপী ওই মেশিন না, এরা হাতে ক্যাথেটার দিয়ে সাইড থেকে চর্বিগুলো কেটে 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 যখন ছোট করে নিয়ে আসে, যখন 40-45 মিলিমিটারের ভিতর নিয়ে এসে আমার রিং করে তারা। আমার রিং লাগানোর পর টেক্সাসের রিং। ইনশাল্লাহ আমি আজ পর্যন্ত 11 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত ভালো আছি। ওষুধ কি খান? আমি ওই যে আমার 3টে ওষুধ কমন দিয়েছে। এটা হচ্ছে সকালবেলা একটা প্রেশারের ওষুধ, ওইটা হচ্ছে ইন্ডিয়ান ওষুধটার নাম হচ্ছে কনকর, কিন্তু বিসোপ্রোলন মেডিসিন। ওইটা খাই, ওইটা মানে আমার প্রেশার বাড়ে না, কিন্তু চর্বি কমানোর কন্ট্রোল না, ওইটা হচ্ছে প্রেশার কমিয়ে রাখা। আচ্ছা, ঠিক আছে। আর একটা খাই হচ্ছে অ্যাটোরোভাস্টাটিন, এটা খাই রাত্রে। এটা রাত্রে একটা 10 mg, প্রথমে 20 দিয়েছিল, এখন 10 mg কন্টিনিউ। আর একটা ক্লপিডেগ্রেল, যেমন ক্লপিড এরকম কিছু ওষুধ আছে, একটা দুপুরে খাওয়া লাগে। আমরা কি পরামর্শ দিল আপনাকে? এরা এইটা করার পরে ওনারা বলেছে, শোনেন, আমরা রিং লাগিয়ে দিলাম, আপনার রোগ সেরে গেল না, আপনাকে ভালো থাকতে হবে। হ্যাঁ, আপনার রোগ সেরে গেল না, এটা হচ্ছে আপনার আর হার্ট অ্যাটাক হবে না ইনশাআল্লাহ। এটা করলে হার্ট অ্যাটাক হবে না, কিন্তু পুনরায় আপনার ওই জায়গা ভালো রাখার জন্য আপনার কিছু নিয়ম মানতে হবে। সেই নিয়মগুলো কি কি ছিল বলো? প্রথমে আছে হাঁটার কোনো বিকল্প নেই। আপনি দিনের যে কোনো এক সময় আপনি 20 থেকে 40 মিনিট হাঁটলে আপনার সারা দিনের হাঁটাটা তো জোরে হাঁটতে হবে না, জোরে হাঁটতে হবে, গা ঘামে। মানে যখনই আপনি হাঁটবেন তখনই আপনার পরিশ্রমটা এমন হবে যে অবশ্যই শীত আর গরম হোক আপনার গা ঘামতে হবে, এই ঘাম ঝরাইতে হবে। হ্যাঁ, আমিও আমার কিছুটা মনে হইলো ঢাকায় যাওয়ার সময় সাভার ক্যান্টনমেন্টে লেখা আছে ঘাম রক্ত বাঁচায়। আমার তখন ওই জিনিসটা মনে হইলো যে অপরিসীম গুরুত্ব আছে। তারপরেও সিএমসিতে দেখলাম ওরা প্রত্যেক রবিবারে বড় পর্দায় এগুলো দেখিয়ে দেয় যে মানুষের ঘাম কিভাবে ঝরলে কিভাবে মানুষই হয়, যারা ধূমপান করে ধূমপাইনের ওই যে লাঞ্চটা কিভাবে ওরা চেপে ফেলে আবার ভালো লাঞ্চ, এগুলো দেখা। হাঁটা একটা এই পরামর্শ। আর একটা হচ্ছে খাদ্য অভ্যাসটা, ওরা একটা চার্ট দিয়ে দিল। খাদ্য অভ্যাসটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমি বুঝলাম। কেমন সেটা? যেমন ওরা চেষ্টা করে যে রোগী যদি অর্গানিক খাদ্য খায় তাহলে এই সবগুলো হয় না, বুঝছেন? মাশাআল্লাহ, হ্যাঁ, যেমন মাছ, আমি বলি মাছ, ওনারা খুব গুরুত্ব দেয় সামুদ্রিক মাছ খাওয়ার জন্য। আমরা যে চাষের মাছগুলো খাই, এগুলো তো ওই মাছে যা যা থাকার দরকার, যে ভিটামিন এবং যে প্রোটিনগুলো থাকার দরকার, সেগুলো নষ্ট হয়ে যায়। এবং সেই জায়গায় নষ্ট হয়ে সেই জায়গায় বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা। রান্নার একটা বিষয় আছে, রান্নার তেল কম খাতে হবে, ভেজিটেবল অয়েল খালি সব থেকে ভালো হয়। ভেজিটেবল অয়েল, সূর্যমুখী অয়েল, এগুলো। আর আমরা যে রিফাইনিং কাঁচা জিনিস খাওয়ার বিষয়ে কেমন গুরুত্ব? সালাদ খাওয়ার উপরে প্রচুর গুরুত্ব দিচ্ছে, তাই না? প্রচুর গুরুত্ব, এবং একটা মাপ আছে, সেই মাপ অনুযায়ী প্রত্যেক সালাদ খাইতে হবে, রাত্রে অন্তত খাওয়ালে ভালো হয়। সবজি খাইতে হবে প্রচুর। আর সব থেকে বড় জিনিস হচ্ছে আপনার কিছু নিষেধ আছে, সেগুলো ধরেন ঘিলু, ব্রেন, যেটা ব্রেন আমরা বলি ব্রেন। হ্যাঁ, এই বয়সে খাওয়া যাবে না। এটা কিসের ব্রেন? এটা কি গরু, ছাগল, মুরগি, গরু, যে কোনো ব্রেন খাওয়া থেকে বিরত থাকতে হবে। না, মাছ খাতে নিষেধ নেই, মাছের মাথা খাওয়া যাবে। হ্যাঁ, আর লেবার, এই বয়সে লেবার কম খায়। লেবার আসলে হ্যাঁ, এগুলো শিশুদের খাদ্য, আমরা যেটা বুঝলাম। কারণ এইগুলো খাওয়ার পরে হাই প্রোটিন, এগুলো খাওয়ার পরে কায়িক পরিশ্রম না করলে এইগুলো ক্ষতিকারক বেশি, শরীরে জমা থাকবে এইগুলো। আর ঘুমের ক্ষেত্রে কি বললো? ঘুম হচ্ছে তো মানুষের একটা সব থেকে বড় জিনিস। মিনিমাম 6 ঘন্টা না ঘুমালে শরীর অসুস্থ হয়ে যাবে। ঘুমের সাথে আরেকটা জিনিস আছে, ঘুম আর পায়খানা আর ক্ষুধা। এই 3টে জিনিস যদি মানুষের সমানতালে খুব সুন্দর সার্ভিস না দেয়,
সে এমনি অসুস্থ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা 6 ঘন্টা আপনার মানে সুন্দরভাবে ঘুমাতে হবে, পায়খানাটা ক্লিয়ার হবে, উইথ খাওয়ার উপর চাহিদা থাকতে হবে। রাইট রাইট। বুঝছেন? আচ্ছা এই ফজরের নামাজ পড়ে ঘুমানো যাবে না ফজরের এরকম নামাজ কিছু? পড়ে আসলে ফজরের নামাজের পরে আমাদের ধর্মেই আছে এটা ঘুমানোটা শয়তানের কাজ, বুঝছেন? সেই জন্যই ফজরের নামাজের পরে মানুষের উঠে রুজি রুটির জন্য ছুটতে হবে, না হলে কিন্তু বিষয় হচ্ছে যে যাদের এই রাত্রে ঘুম হয় তাদের ফজরের নামাজ পড়ে না, ঘুমটা ভালো হয়। মানুষের ঘুমটা সম্পূর্ণ অভ্যাসের জিনিস। আচ্ছা, যাদের রোগ নেই, আপনি অভ্যাস করবেন, 10টায় বেডে যাবেন, আস্তে 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 দেখবেন ইনশাল্লাহ আপনার ঘুম চলে আসবে, ভোরবেলা অটোমেটিক ঘুম ভেঙে যাবে। কয়দিন আপনি কষ্ট করে অ্যালার্ম দিয়ে থন, দেখবেন ফজরের আজানের আগেই আপনার ঘুম ভেঙে যাবে। আচ্ছা। নামাজ পড়বেন, নামাজ পড়ে একটু হাঁটতে বেরোবেন, সূর্য উঠে যাবে, প্রয়োজন হলে দুপুরে রেস্ট নেবেন আপনি। আচ্ছা আচ্ছা বুঝেছেন? আবার খাদ্যের যে বিষয়টা আমি বললাম যে আর কিছু জিনিস আপনি এই বয়সে আর খাওয়া যাবে না, সেটা হচ্ছে যে ধর নারকেল খাওয়া যাবে না, নারকেল তো খুব পছন্দের খাবার খুব অনেক। খাবার কিন্তু খাওয়া যাবে না। নারকেল খাওয়া যাবে না? না, নারকেল খাওয়া যাবে না। নারকেল সাধারণত নারকেলের কি যেন একটা কেমন কি আছে, সে নারকেলটা একটা বয়স পর্যন্ত আমরা প্রসেসিং করে খাই, সেই প্রসেসটাই আমরা কেউ জানি না। জানি না। আমরা কাঁচা নারকেলের নাড়ু ভালো লাগে খুব, সব নারকেল ভালো লাগে, দুধ কিন্তু দিয়ে কোমা খেতে খুব ভালো কিন্তু লাগে। আমাদের যারা হার্টের পেশেন্ট তাদের খাদ্য তালিকায় ওটা ওরা বলে দেয় যে খাওয়া যাবে না। ঠিক আছে? আর মিষ্টি খাওয়ার বিষয়ে কি? মিষ্টি মিষ্টি আছে, মিষ্টি তো চিনি ধরেন ডায়াবেটিস রোগীদের জন্য একেবারে পরিত্যাজ্য এটা, বুঝছেন? তবে একদম বাচ্চাদের মিষ্টি খাওয়ার কোনো নিষেধ নেই। তারপরে যাদের ডায়াবেটিস নেই তাদের তো সুগারের প্রয়োজন আর আছে। দুধ খাওয়ার বিষয়ে কোনো? হ্যাঁ, দুধ খাওয়ার ভিতরে কোনো নিষেধাজ্ঞা দই? নেই, তবে দুধ দই দই তো সারা পৃথিবীর লোক ইউরোপ আমেরিকায় খাচ্ছে, কিন্তু সেটা টক দই। ঠিক আছে? যে একদম অর্গানিক। হ্যাঁ, আর দুধ জিনিসটা ধরেন হালকা দুধ, আমাদের মতো ওই যে আমাদের মারা দেখা যায় যে দেখি সন্তানের টাটকা দুধ জ্বালিয়ে দিয়ে দেয়, কিন্তু দুধ হচ্ছে পাতলা করে খাওয়া উচিত। মানে পানি মিশিয়ে তারপর? হ্যাঁ, মিশিয়ে পাতলা করে খাওয়া উচিত, কুসুম গরম যা বলি আমরা। কিন্তু দুধটা যদি খুব গাঢ় এবং খুব গরম খাওয়া হয় ক্ষতিকর হয়। আমাদের দেশে ধরেন বিভিন্ন জিনিস কারণে পায়খানার জামের কারণে সাধারণত আম হয়, গ্যাস হয়, কিন্তু দুধ এগুলোর ক্ষতি করে। সেই জন্য পাতলা দুধ খেতে হবে। দুধ, ছোলা এগুলো ক্যালসিয়ামের খনি, এগুলোর বিকল্প কিছু নেই। ঠিক আছে? কোন কোন জিনিস তাহলে এক কথা বলতে পারি খাওয়ার নিষেধ নেই? মাছ, সবজি, ফলমূল? না, এগুলো নিষেধ নেই, কোনো নিষেধ নেই। তবে সমস্যা আছে। কেমন? যেমন আমরা আমাদের সন্তানদের জন্য 200 গ্রাম আঙুর কিনে নিয়ে যে খাওয়ানো যাবে না। প্রত্যেকটা ফলে, ফল বিদেশি বলবো। ফলে, প্রত্যেকটা ফলে কেমিক্যাল আছে। আচ্ছা, এগুলো 20 থেকে 25 মিনিট পানির ভিতরে ভিজিয়ে রেখে তারপর খেতে হবে। এগুলো পরিশোধন করে খাওয়াতে হবে। মাশাআল্লাহ। ঠিক আছে? তাছাড়া যে ফলটা দিলাম, ফলে যে উপকার হবে তার থেকে বেশি ক্ষতি হবে। এখন যে আমরা যে বাজার যে প্রসেসিং প্যাকেট যত খাবার, নুডলস বলেন, চা কফি শুরু করে বিস্কিট, চানাচুর, কোক, ড্রিঙ্কস, যত খাবার আছে, শোনেন, এই খাবারগুলোর বিষয়ে আপনার বিশেষ করে আমি তো খুব বেশি কিছু না, আমি বাস্তব অবস্থার উপরে ভিত্তি করে আমি বলছি। আচ্ছা, কিছুদিন আগে আমাদের বাজারে শরবত বিক্রি করছে, বুঝছেন? শরবত বিক্রি করছে, তা আমি বলছি আরে বাবা তুমি কি মিষ্টি দিচ্ছ? বলছে দেখে যান। গেলাম, সেখানে না ওগুলোর নাম হচ্ছে ক্লামেক্স না কি জানো একদম, এইটা দিয়ে স্যাকারিন তৈরি হয়, মানে ওই জিনিস দিয়ে স্যাকারিন তৈরি হয়, অর্থাৎ ওইটা 1 কেজি দিয়ে 20 কেজি স্যাকারিন তৈরি হয়। ওইটা 1 কেজি স্যাকারিন যদি ব্যবহার হয় তো 2 মণ চিনির কাজ করে, ব্যাপারটা বুঝেছেন? তাহলে ওই জিনিস দিয়ে শরবত তৈরি হচ্ছে, এগুলো খাওয়া যাবে না। আবার আমি যা বুঝলাম চিনির বিকল্প যে দাম, ওই জিনিস দিয়ে যত শিশু ফুড আছে বাজারে ধরুন দোকানে ঝোলানো আছে সব দাম একদম সস্তা। এই জন্যই ওইসব খাবারগুলো খাওয়ানো যাবে না, ফাস্ট ফুড এড়িয়ে চলতে হবে। আর সব থেকে বড় জিনিস, যদি বাসায় তৈরি করে মিষ্টি খাওয়ানো যায় তার থেকে আর ভালো কিছু এই নেই। আখের গুড় বা খেজুর গুড়, তালের গুড়, এইসব এগুলো না নেই। আখের গুড় খেজুর গুড় নকল হচ্ছে, বুঝছেন? না, যদি ফ্রেশটা পাওয়া যায়, ফ্রেশটা নেওয়া লাগে, পাওয়া যাবে, যদি পাওয়া যায়, যদি পাওয়া যায়। ইনশাআল্লাহ পাওয়া যাবে। সেই জন্য প্রথম অবস্থায় সুস্থ থাকার আমি মনে করছি যে মেন মন্ত্র হচ্ছে প্রথমে চেষ্টা করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই, এই রোজা থাকা বা না খেয়ে থাকা, এইটাকে আপনার কি মনে এত করেন? বড় উপকার আর কিছু কিছু বলেন নেই। তো, এটা কি রোজা শোনেন, না খেয়ে থাকা এটা? আমি বলি না খেয়ে থাকাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে এটা পেটে দুই ভাগ পূরণ করার একবার খালি রাখে, জি। বুঝেছেন? কারণ এরও তো একটা আছে, এর একটা
মানে খালি জায়গা দরকার, খাদ্যটা হবে। যেমন আমরা সারাক্ষণ গ্যাসের বড়ি খেয়ে 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 আমাদের এক পরিপাক তন্ত্রে খাদ্যটা যে ডাইলেশন হবে, এই ডাইলেশনের যে নির্যাস রসটা, এটা আমরা গ্যাসের ট্যাবলেট খেয়ে খেয়ে নষ্ট করে দিচ্ছি। এই জন্যই খালি রাখতে হবে এবং এই গ্যাসের ট্যাবলেট পরিহার করে অল্প খেয়ে হজম করে, কোনো কোনো খাওয়া যাবে কিন্তু অল্প খাইতে হবে, একবারে পেট পুড়ে আচ্ছা, খাওয়া এত যাবে না। কথা যে আমি বলছেন, আমি চেন্নাই কতবার গেছেন? না, আমি চেন্নাই বলেন তো। আমি চেন্নাই কতবার আমি গেছেন? আমার চেন্নাই না, এই same আমি ওই same দক্ষিণ ভারতে আমি অনেকবারই গেছি। আমি হয়তো সেন্সিতে কতবার গেছেন? আমি হচ্ছে অ্যাকুরেট ভাবে ওইভাবে বলতে পারবো না। অনেকবার গেছি আমি, শোনেন। এক 20-30 হ্যাঁ, বার? তা তো বটে, তা তো বটে। এতবার গেছেন? হ্যাঁ, ইনশাআল্লাহ আমি গেছি। শোনেন, দক্ষিণ ভারতের ট্রিটমেন্টটা অল্প অল্প টাকার সঠিক। ভিতরে এটা সঠিক ট্রিটমেন্ট। কেউ হয়তো বলতে পারে না, ম্যাক্সিমাম লোক বলতে পারে না, ভুল ট্রিটমেন্ট করে। আর ওদের সব থেকে বড় জিনিস, ওরা যেটা পারে না সেটা আরেকটা ডিপার্টমেন্ট ধরে রাখে। কেউ ধরে রাখেন না, আর টেস্ট গুলোই কোনো বাণিজ্য হয় না। ওরা রোগটা নির্ণয় করার জন্য টেস্ট করে। যতটুকু দরকার ততটুকু হ্যাঁ, বলছেন। আপনারা দুটো বেশি দিলাম, যে কিছু টাকা আসলো। না, আপনি যে আমাকে আপনার যে বয়স, সেই বয়সে সুস্থ থাকার জন্য আমি সবচেয়ে কোন অঙ্গকে বেশি গুরুত্ব দেন? ব্রেন, হার্ট, এই দুটোকেই সবচেয়ে বেশি- মানুষের দেহে যতগুলো যতগুলো অঙ্গ এবং অর্গানিক আছে, কোনোটাই একটা অচল হলে মানুষের চলে না, না, তারপরেও বেশি কষ্ট গুরুত্ব- নিয়ে চলে যায়। এটা সব থেকে বড় নিয়ামত হচ্ছে আল্লাহ তাআলার হাত পা যেগুলো দিয়েছে মানসিক দৈহিক ব্যবহারের জন্য, এগুলো ঠিক রাখলে ইনশাল্লাহ আপনি চলে যাবেন। মৃত্যু তো একসময় ভয় লাগে, কিন্তু এইগুলো, এই যে অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে চলা যায়, তাহলে ইনশাল্লাহ ভালো থাকবে। আলহামদুলিল্লাহ, এটাই। কারণ আমি চলতে পারছি, রোগ হয়েছে কিন্তু চলতে পারছি, হাত দিয়ে খাইতে পারছি, ব্যবহার করতে পারছি, এইটাই তো আলহামদুলিল্লাহ। শুকরিয়া, সেটাই। দেখ, আপনার কাছে অনেক কিছু শিখলাম, জানলাম। আমি, শোনেন, আমি তো আমিও চেষ্টা করি যে হচ্ছে যে আমরা যাতে একটু অর্গানিক খাই, কম দামের হোক সেটা, বুঝছেন। এবং আমি বিশ্বাস করি আমার প্রায় অর্থই আমার শাক থাকে, বুঝতে থাকে এগুলো, এটা কি ভাজি বা কি নাকি? যে কোনো ভাবে একটু তেল আর ঝাল কম দিয়ে খাতে, যে কোনো ভাবে একটু সিদ্ধ করে খাইলেই হলো, আমি মনে করি, বুঝছেন। এই জন্যই যে বাজারে যেসব তৈরি করা খাবার আমাদের জন্য আছে, যতটা কম খাওয়া যাবে। যেমন আমাদের ধরেন হাইব্রিড কিছু হচ্ছে, শাকসবজি হচ্ছে, এগুলো বিদেশি ফল, এগুলো ভালো, কিন্তু মেনলি হচ্ছে এগুলো খাওয়া লাগবে আপনার প্রসেসিং করে। কারণ পানির ভিতরে সবজিও যায়, পানির ভিতর ডুবিয়ে 20 মিনিট ভিজিয়ে যদি এগুলো রান্না করে খাওয়া যায়, দেখবেন যে এগুলো আমরা ভালো খাচ্ছি। আর আরেকটা জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, চাই, ঠিক আছে। চাউলটা আমরা যা খেয়েছি সবই মেশিনে ফেলে মেন জিনিসটা কেটে নিয়ে ধরেন ভিতরে কিছু ওই খাদ্য থাকছে, তাছাড়া কোনো উপকারী পুষ্টিকর কিছু খনিজ পদার্থ কিছু থাকে না। ওই পলিশ বের করছে, তেল হচ্ছে, মুরগির খাবার, এই খাবার, এইগুলো কিন্তু মানুষের জন্য ভালো কিছু ভালো না। জিনিস, রাইট, রাইট। এই জন্য আগে যে চাষ করা হতো, আগে যে মারা যায় চাষ- ধান চাষ ওগুলোই করে। ভালো ছিল। নিজের মতো। আমিও পাচ্ছি না, কিন্তু ধান চাষ করে দেখা যায় নিজেরা এক ভানা করে মিলে নিয়ে যেয়ে নিজেরা খোসাটা ছাড়িয়ে যদি সেটা খাওয়া যায়, খুবই ভালো। হ্যাঁ, খুবই ভালো। আচ্ছা, এটা কি আলু চাল আর সিদ্ধ চালের না, কোনো আলু চাল সিদ্ধ চাল এটা খাওয়ার একটা ব্যাপার। সিদ্ধ চাল খালেও যে প্রোটিন কমে তাই না, আলু চাল এটা আমাদের দেশে অভ্যাস নেই। কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া দেখা যাচ্ছে যে এরা একচিতে বেশিরভাগ মানুষ খায়। যেমন রুটি, আমরা ওই যে বিভিন্ন কোম্পানির আটা খাই, এগুলো তো আমাদের দেশের জন্য খুব ক্ষতিকর। আমাদের খাওয়া উচিত গম ভাঙিয়ে সেই আটা খাওয়া, লাল ভিতরে আটা, যে আঁশ লাল আঁশ আঁশ থাকবে। থাকবে, সেই খাবে। প্রচুর খাবে। কিন্তু আমরা এই যে কোম্পানির কাছ থেকে যেগুলো কিনি, যে খুব সাদা হয়। তার মানে যে ভাত আমাদের যত কম খাবে ততই ভালো নাকি? ভাত তো শোনেন, ভাত আমাদের প্রধান খাদ্য, না খেয়ে পারা যাবে না, বুঝছেন? ভাতে মাছে বাঙালি। হ্যাঁ, পারা যাবে না, কিন্তু সেটা একটু পেট একটু খালি করে খালি সমস্যা হয় না, বুঝছেন, হয় না। আর সব থেকে বড় কথা, বড় আমাদের জিনিস আরেকটা বের ক্ষতি করা। করছে কি শোনেন, আরেকটা ক্ষতি করছে রেড মিট, আচ্ছা। বুঝছেন। এই যে এই যে পোল্ট্রি ফার্ম, পোল্ট্রি যে farm লাল আছে, খাদ্য, বুঝছেন, পোল্ট্রি খাওয়া যায়, কিন্তু ধরেন গরু আর খাসির গোশ আমরা খাচ্ছি, আগের মতো তো নির্ভেজাল না, ইনজেকশন মারা জিনিস, ঠিক আছে। প্রচুর ওষুধ প্রয়োগ করা হয়। প্রত্যেকটা আপনি দেখবেন একেবারে গ্রামেও আমি দেখি যাওয়ার সময় 2 কেজি ফিট নিয়ে যাচ্ছে, কি করবো, তাতে একটা কুরবানি ছাগল আছে, ফিট খাওয়াচ্ছে না। তাহলে ওইটা তো আর সেই ভালো ভালো থাকে থাকে। না। সেই তুলনায় পোলট্রির গোশ অনেক ভালো, কিন্তু ওইটাও
ওই যে নিয়ম হচ্ছে অ্যান্টিবায়োটিক বিক্রি করার অন্তত 5 দিন আগে অ্যান্টিবায়োটিক বন্ধ করতে হবে, কিন্তু ওরা করে না। সেই জন্য ওই পোলট্রি কিংবা এসব গোশ যাই নিয়ে যাবেন আপনার 5 মিনিট জ্বালাইতে হবে, মানে পানিতে দিয়ে 5-10 মিনিট জ্বালিয়ে পানি ফেলেটা দিয়ে তারপরে ধুয়ে রান্না করতে হবে। পোলট্রি তো আপনি বললে মানে সারা পৃথিবী খাচ্ছে এখন সবাই। আচ্ছা, পানি খাওয়ার বিষয়ে কি বলুন তো? পানি পান করার বিষয়ে? অন্তত মিনিমাম 4 লিটার পানি প্রতিদিন খাওয়া লাগবে। ওজন হ্যাঁ, তারপর পানি খাওয়ার ওজন কিছু নিয়ম আছে। আপনি পানিটা খাবেন আসছে, আপনি ধরেন সকালবেলা ভোরবেলা আপনি ওযু করার আগেই আপনি মোটামুটি হাফ গ্লাস আপনি মনে করেন যে 2 গ্লাস 2 গ্লাস মানে একটা এতে কতটুকু বলবো, হাফ কেজি আধা কেজি পানি আপনি বাসি পেটে খাবেন, খুব উপকার হবে, বুঝেছেন? আর আছে পানিগুলো সাথে সাথে টিউবওয়েলকে তুলে খাওয়া ঠিক না, থিতিয়ে খাওয়া রেস্টে খাওয়া ঠিক। আর আছে কুসুম বলবো, আমি তো 12 মাসই কুসুম গরম পানি খাই রাখি। আমরা যে বলি যে আপনার পানি শরীরের জন্য ঠিক সেটাই খাওয়া উচিত। আমার শুধু আমার লালা চোখের পানি ঘাম রক্ত যে তাপমাত্রা ওই তাপমাত্রা পানি যায় আমার শরীরে ঢোকাতে হবে। মানে যাতে আমাদের নির্ভেজাল পানিটা দিয়ে যায়, বুঝেছেন? পানি টিউবওয়েলের নিচের থেকে পানি গুলায় এগুলো একেবারে ভালো পানি, কিন্তু পানিটা যদি আমরা 20 মিনিট রেখে খাই তাহলে এই পানিটা আমাদের দেহের জন্য খুবই উপকারী হয়ে যায়, বুঝেছেন? আমি আর হচ্ছে শোনেন, আর একটা জিনিস আছে কি জানেন, নিচের পানিটা সবসময় টাটকা থাকে। আমরা গরমকালে খাইলে ঠান্ডা লাগে, আর ঠান্ডার সময় খাইলে গরম লাগে। কেন জানেন? যে আমাদের দেহের তাপমাত্রা পাল্টায়, পানির তাপমাত্রা পাল্টায় না কিন্তু নিচে, এটা আমরা অনুভব করি। আমরা অনুভব করি। কিন্তু শীতকালে যদি আমরা পানিটা একটু ফুটিয়ে একটু থিতিয়ে যদি কুসুম গরম পানি খাই, দেহের জন্য খুব উপকারী। হ্যাঁ, আমি আজকেই খাইছি, আমি সেহরির সময় গরম পানি খাই, আবার রাত্রের সময় গরম পানি খাই, দিবসে অবশ্যই ন্যাচারাল পানি খাই। সব মিলিয়ে যদি আমরা রোগ হওয়ার পরে ট্রিটমেন্ট না করে যদি আমরা প্রতিরোধ করার জন্য এইগুলো করি, তা আমাদের কোনো না কোনো রোগ আমাদের আসা নাই। ওই একটা কথা হচ্ছিল না, আমি অনেক জায়গায় পড়েছি যে মিষ্টিটা হচ্ছে ক্যান্সারের প্রধান উপাদেয়। মানুষের দেহে অনেক প্রকার ক্যান্সার রোগী আছে, মিষ্টি যদি একেবারে না ছেড়ে যদি আমি একদম 4 ভাগের 3 ভাগ বাদ দিয়ে 1 ভাগ খাই, তাহলে ক্যান্সারটা আমার ধারণ সম্ভাবনা। সেই কারণে আমাদের সচেতন হতে হবে। ধুলোবালির দেশ, আমরা চেষ্টা করবো এইগুলো পরিহার করতে। দেখেন মানুষের অ্যাজমা অ্যালার্জির সমস্যা হচ্ছে হ্যাঁ, বেশিরভাগ ওই ধুলোবালির জন্য এইগুলো একটু সচেতন থাকতে হবে। আমরা একটু চেষ্টা করতে হবে বেশি শাক খাওয়া, আমাদের বাচ্চা কাচ্চাকে একটু চেষ্টা করতে হবে গোশ থেকে অবশ্যই। শোনেন, আপনার বলার প্রয়োজন নেই, আপনি দেখেন যে মৌসুমী ফলগুলো আছে শরীর মানুষের দেহের জন্য এক একটা মেডিসিন। না, দুঃখটা আমাদের এটাই, আগে যে টক ফলগুলো ছিল, টক বরই, টক আম, এই গাছগুলো কেটে ফেলে এখন মিষ্টির উপর আমার ছোট বাচ্চারা টক আর তিতা সেটা বঞ্চিত আছে। আমার বাড়িতে কামরাঙা গাছ আছে, একটা কামরাঙা গাছ আছে 20 মণ ধরে, সারাক্ষণ, হ্যাঁ, বাচ্চারা সারাক্ষণ খায়। আমি নিষেধ করি না, ঠিক আছে? নিষেধ করি না এই কারণে, বেশি খালি অবশ্য কিডনির জন্য একটু সমস্যা, কিন্তু ওরা খায়। তারপরে আমরা এসব জাম, যে কি উপকারী জিনিস, ফল জাম আমাদের, বুঝেছেন? আমরা এগুলো তো আমরা বড়রা খাই চাইনি। আর কিছু জিনিস আছে আমরা শিশু খাদ্য হিসাবে বড়রা খাইনি, কিন্তু এই ফলগুলো প্রত্যেকটা মানুষেরই খাওয়া উচিত। বাদামি লেবু আমরা সিজনে 2টা খেলেও আমাদের উপকার আছে, ঠিক আছে? আল্লাহ তাআলা যে সময় যে সিজনে যে ফল রাখবে আল্লাহ তাআলা ওইভাবেই দিয়েছেন। আপনি তেঁতুলের গুণাগুণ যদি দেখেন, ইদানিং তো প্রায় যে ইসে দেয় মানুষ, অনলাইনে দেয়, আমরা তো এখন বছরেও একবার তেঁতুল ছুঁয়েও দেখি না। অথচ তেঁতুল মানুষের যদি জীবন, মানে বছরে যদি 2বারও খাই, তাহলে দেহের ভিতরে এমন কিছু টক্সিন আছে যেগুলো বেরিয়ে যায়, যেগুলো অন্য কোনো উপাদানে বেরোয় না, ঠিক আছে? সেই কারণে এখন আপাতত প্রাথমিক আমাদের একটা জিনিস করতে হবে, সেটা গ্যাসের ট্যাবলেট কম খাইতে হবে, যে কোনো ভাবে ন্যাচারাল ভাবে শাকসবজি খেয়ে, কলা খেয়ে পায়খানা ক্লিয়ার করতে হবে, দেখবেন বাদ বাকি রোগগুলো। আল্লাহর রহমতে, আল্লাহ। ঠিক আছে, অনেক ধন্যবাদ। অনেক পরিশ্রম করা হচ্ছে। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি এই যে সাদাটি ইউনিয়নের বাড়ি, ডাকবাংলায় একজন ফ্রিজিল ব্যবসায়ী। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। দেখা হবে ইনশাআল্লাহ।